সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার ঘরে আমার স্কুল অনুষ্ঠানে নবম দশম শ্রেণীর রসায়ন বিষয়ের অষ্টম অধ্যায় রসায়ন ও শক্তি এর ওপর প্রথম ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি এস.এম. আব্দুল্লাহ আল ফাতিন। আজকে আমরা আলোচনা করব রাসায়নিক শক্তি নিয়ে। এই রাসায়নিক শক্তিকে আমরা ইংরেজিতে জানি কেমিক্যাল এনার্জি নামে, এবং এই রাসায়নিক শক্তির অধীনে আমরা তিনটি বিষয় জানব। তো চলো একটু দেখে নেই যে এই যে আমাদের আলোচ্য বিষয়বস্তু রাসায়নিক শক্তি, এই রাসায়নিক শক্তির অধীনে আমরা কি কি বিষয় জানব। আমরা প্রথমে দেখব রাসায়নিক শক্তির উৎস, এরপরে আমরা দ্বিতীয় যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব সেটি হবে তাপের পরিবর্তনের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়ার শ্রেণীবিভাগ, এবং সর্বশেষ যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, আমরা দেখব যে বন্ধন শক্তি হিসাব করে কিভাবে কোনো একটি রাসায়নিক বিক্রিয়ায় তাপের পরিবর্তন নির্ণয় করা। তো চলো আমরা শুরু করি রাসায়নিক শক্তির উৎস দিয়ে। আমরা যখনই রাসায়নিক শক্তির উৎস সম্পর্কে কথা বলতে যাব তখনই আমরা দুটো বিষয় সম্পর্কে জানব। একটি হবে বন্ধন শক্তি এবং আরেকটি হবে আন্তঃআণবিক শক্তি। এখন আমরা সকলেই তো জানি যে পদার্থে কি কি থাকে, অণু এবং পরমাণু। তো পরমাণু সমূহের মধ্যে যে আকর্ষণ শক্তি তাকে আমরা বলছি বন্ধন শক্তি, এবং অণুসমূহের মধ্যে যে আকর্ষণ শক্তি তাকে আমরা বলছি আন্তঃআণবিক শক্তি। বন্ধন শক্তিকে আমরা বলছি ইংরেজিতে বন্ড এনার্জি। কি বললাম? যে পরমাণু সমূহের মধ্যে যে আকর্ষণ শক্তি সেটাকে আমরা বলছি বন্ধন শক্তি, এবং অণুসমূহের মধ্যে আমি বুঝতে পারছি যে অণুসমূহের মধ্যে মানে কি আন্তঃআণবিক যে ব্যাপারটা, যে মানে অণুসমূহের মধ্যে কোনো একটা যৌগে অণুসমূহের মধ্যে যে আকর্ষণ শক্তি থাকবে তাকে আমরা বলবো আন্তঃআণবিক শক্তি, যাকে আমরা ইংরেজিতে বলছি ইন্টারমলিকুলার এনার্জি। তো আমরা প্রথমে একটু বন্ধন শক্তি নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। আমরা এই বন্ধন শক্তির সংজ্ঞাটা যদি আরেকবার দেখি, যে বন্ধনে আবদ্ধ একটি পরমাণুর সাথে আরেকটি পরমাণুর যে আকর্ষণ শক্তি কাজ করে তাকেই কিন্তু আমি বলছি বন্ধন শক্তি। এর মানে আমি যখনই বন্ধন শক্তি নিয়ে কথা বলবো তখন কিন্তু আমাকে বন্ধন নিয়ে চিন্তা করতে হবে। তোমরা নিশ্চয়ই জেনে এসেছো পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধনে 3 প্রকার বন্ধন সম্পর্কে। আমরা সেখানে কিন্তু দেখে এসেছি যে আয়নিক বন্ধন, যা কিনা একটি ধাতু আর একটি অধাতুর মধ্যে গঠিত হয়, সমযোজী বন্ধন, যা কিনা দুটি অধাতব পরমাণুর মধ্যে গঠিত হয়, এবং ধাতব বন্ধন। আমরা শিখে এসেছি যে ধাতব খণ্ডে পরমাণু সমূহ যে আকর্ষণ দ্বারা যুক্ত থাকে তাকে আমরা বলতাম ধাতব বন্ধন। তো এই যে বিভিন্ন ধরনের যে বন্ধনের আমরা কথা বলছি, এই ভিন্ন ভিন্ন বন্ধনে আবদ্ধ একটি পরমাণু আরেকটি পরমাণুর সাথে যে আকর্ষণ শক্তি দ্বারা যুক্ত থাকে তাকেই কিন্তু আমরা বলছি বন্ধন শক্তি। তাহলে আমরা বন্ধন শক্তি সম্পর্কে জানলাম, এবার আমরা জানব আন্তঃআণবিক শক্তি সম্পর্কে। আমরা বলছি সমযোজী যৌগে অণুসমূহ পরস্পরের সাথে যে আকর্ষণ দ্বারা যুক্ত থাকে। কি বললাম? সমযোজী যৌগে অণুসমূহ পরস্পরের সাথে যে আকর্ষণ দ্বারা যুক্ত থাকে তাকেই আমরা বলছি আন্তঃআণবিক শক্তি। যেমন আমরা যদি বলি পানির কথা, পানির অণুতে আমার একটি পানির অণুর সাথে তার আশেপাশে অন্যান্য পানির অণুর মধ্যে কিন্তু একটা দুর্বল আকর্ষণ বল কাজ করে, যাকে আমরা বলে এসেছি দুর্বল ভ্যান ডার ওয়ালস। বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালসের নামের সাথে মিল রেখে এই বলের নামকরণ করা হয়, এবং সমযোজী যৌগের অণুসমূহের মধ্যে আন্তঃআণবিক শক্তি বলতে কিন্তু এই দুর্বল ভ্যান ডার ওয়ালস বলই কাজ করে। আমরা আয়নিক যৌগের বেলায় পড়ে এসেছি, যেমন আমরা যদি একটি আয়নিক যৌগ নেই, যেমন সোডিয়াম ক্লোরাইডের যদি এই গঠনটা দেখি, এই গঠনটা কিন্তু খুবই কঠিন একটা গঠন, এটি দেখে ভয় পাওয়ার কিছু নাই। আমরা পড়ে এসেছি রাসায়নিক বন্ধন অধ্যায়ে যে সোডিয়াম ক্লোরাইডের যে স্ফটিক কাঠামো, এখানে কিন্তু কোনো একক সোডিয়াম ক্লোরাইড নাই। আমরা যদি এইটি আরো একটু সহজভাবে বুঝতে চাই তাহলে দেখব একটি সোডিয়াম আয়নকে কেন্দ্র করে কিন্তু 1টি 2টি 3টি 4টি 5টি 6টি ক্লোরাইড আয়ন পরিবেষ্টিত আছে। একইভাবে আমি যদি দেখি যে ক্লোরাইড আয়নকে ঘিরেও কিন্তু 6টি সোডিয়াম আয়ন পরিবেষ্টিত আছে। এর মানে সোডিয়াম ক্লোরাইডের স্ফটিকে একটি সোডিয়াম আয়নকে কেন্দ্র করে 6টি ক্লোরাইড আয়ন আকর্ষণ দ্বারা যুক্ত। একইভাবে একটি ক্লোরাইড আয়নকে ঘিরে 6টি সোডিয়াম আয়ন আকর্ষণ দ্বারা যুক্ত। এই যে আকর্ষণ, এই যে তাদের মধ্যে যে আয়নের মধ্যে যে আকর্ষণ, এটাকে আমরা কিন্তু জেনে এসেছি স্থির বৈদ্যুতিক আকর্ষণ বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। তো এই আকর্ষণের চাইতে আয়নিক যৌগে আয়নসমূহের মধ্যে যেই স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল বা কুলম্ব আকর্ষণ বল কাজ করে, এর পরিমাণ কিন্তু এই যে সমযোজী যৌগের মধ্যে যে আন্তঃআণবিক শক্তি কাজ করে বা দুর্বল ভ্যান ডার ওয়ালস বল কাজ করে তার চাইতে কিন্তু অনেক বেশি। যার জন্য আমরা কিন্তু এটাও পড়ে এসেছি যে আয়নিক যৌগ কিন্তু উচ্চ গলনাঙ্ক, উচ্চ স্ফুরণাঙ্ক বিশিষ্ট হয়, এবং সমযোজী যৌগ কিন্তু তুলনামূলক কি হয়, তাদের গলনাঙ্ক বা স্ফুরণাঙ্ক কম হয়।
একই কারণে যেহেতু আয়নিক যৌগে আয়নসমূহের মধ্যে আকর্ষণ সমযোজী যৌগের অণুসমূহের মধ্যে আকর্ষণের চাইতে বেশি হয়, তাই কক্ষ তাপমাত্রায় আমরা দেখব সচরাচর আয়নিক যৌগগুলো কিন্তু কঠিন অবস্থায় বিরাজ করে, আবার সমযোজী যৌগগুলো কিন্তু কক্ষ তাপমাত্রায় তরল বা বায়বীয় অবস্থায় থাকে। কিন্তু আমরা মনে রাখবো ব্যতিক্রম কিছু উদাহরণ, ব্যতিক্রম কিন্তু সবকিছুতেই থাকে আমি বলেছি, যেমন ন্যাপথালিন সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও সে কিন্তু কঠিন অবস্থায় বিরাজ করে। আমরা আরেকটি জিনিস মনে রাখবো, সমযোজী যৌগে যদি একই পরমাণু দ্বারা গঠিত হয়, যেমন হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন পরমাণুর মধ্যে কি হয়, ইলেকট্রন শেয়ার হয়ে সমযোজী যৌগ হাইড্রোজেন অণু গঠন করছে। আবার হাইড্রোজেন ফ্লুরাইডে দেখছি দুটি ভিন্ন পরমাণুর মধ্যে সমযোজী বন্ধন গঠন হচ্ছে। তাহলে এই দুটো সমযোজী যৌগের মধ্যে কাদের আন্তঃআণবিক শক্তি বেশি? তো এই দুটো সমযোজী যৌগের মধ্যে আন্তঃআণবিক শক্তি বেশি হবে কার? যারা ভিন্ন ভিন্ন পরমাণুর সাথে ইলেকট্রন শেয়ার করে বন্ধন বা যৌগ গঠন করেছে। সুতরাং হাইড্রোজেন অণু আর হাইড্রোজেন ফ্লুরাইড অণুর মধ্যে আন্তঃআণবিক শক্তি বেশি কিন্তু হাইড্রোজেন ফ্লুরাইডের। আমরা এই ব্যাপারগুলো মনে রাখবো। আমরা এবার জানবো রাসায়নিক বিক্রিয়ায় শক্তি রূপান্তর সম্পর্কে। আমরা দুটো জিনিস মনে রাখবো, যে কিছু রাসায়নিক বিক্রিয়া আছে যে সকল রাসায়নিক বিক্রিয়ায় শক্তি দিতে হয়, আবার কিছু রাসায়নিক বিক্রিয়া আছে যেগুলোতে কি হয়, শক্তি উৎপন্ন হয়। আমি আবারও বলছি যে কিছু রাসায়নিক বিক্রিয়া আছে যেগুলোকে বিক্রিয়া ঘটাতে হলে আমাকে শক্তি দিতে হবে, আর কিছু রাসায়নিক বিক্রিয়া আছে যেগুলোতে কি শক্তি উৎপন্ন হবে। যেমন আমরা যদি এই বিক্রিয়াটি দেখি, আমরা দেখব যে আয়রনের অক্সাইডকে যদি আমি অ্যালুমিনিয়াম ধাতুর সাথে বিক্রিয়া দেই, তাহলে এই বিক্রিয়ার ফলে কিন্তু আমার তাপ এবং আলো দুটো শক্তি উৎপন্ন হচ্ছে। আবার এইভাবে কিছু বিক্রিয়া আছে যে বিক্রিয়াগুলোর ফলে কিন্তু শব্দ তৈরি হয় বিক্রিয়া স্থলে। তাহলে আমরা বলতে পারছি যে শক্তি কি হয়, বিভিন্ন রূপে রূপান্তরিত হয়। বিক্রিয়ার ফলে আমি তাপ শক্তি পেতে পারি, আলোক শক্তি পেতে পারি, শব্দ শক্তি পেতে পারি, যান্ত্রিক শক্তি পেতে পারি ইত্যাদি। এই পর্যায়ে আমরা আলোচনা করব শক্তি পরিমাপের একক সম্পর্কে। শক্তি পরিমাপের একক সম্পর্কে যদি আমরা বলতে চাই, তাহলে আমরা দুটো একক নিয়ে কথা বলবো, একটি হচ্ছে ক্যালোরি আর আরেকটি হচ্ছে জুল। এই ক্যালোরি শক্তি পরিমাপের একক, একে আমরা কিভাবে সংজ্ঞায়ন করতে পারি সেটাই আমরা জানব। আমরা বলি এইভাবে যে 1 গ্রাম পানির তাপমাত্রা যদি 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে হয়, 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস পরিমাণ বাড়াতে আমাকে যে পরিমাণ তাপ শক্তি প্রদান করতে হয় তাকেই আমরা বলি 1 ক্যালোরি। এর মানে 1 গ্রাম পানির তাপমাত্রা আমি যদি 1 ডিগ্রি সেলসিয়াস পরিমাণ বাড়াতে চাই, যে পরিমাণ তাপ শক্তি দিতে হবে তাকেই আমরা বলছি 1 ক্যালোরি। এই 1 ক্যালোরি শক্তির পরিমাণটা তুলনামূলক ক্ষুদ্র। আমরা যেটা করি, আমরা কিলো ক্যালোরি একক ব্যবহার করি। 1000 ক্যালোরিকেই আমরা বলি কিলো ক্যালোরি, যেখানে কেটা হবে ছোট হাতের, ক্যালোরির সিটা হবে বড় হাতের। এখন এই ক্যালোরি বা কিলো ক্যালোরি আমরা এখন খুব একটা ব্যবহার করি না। বর্তমানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত আরেকটি একক আছে যাকে আমরা জানি জুল নামে। ইংরেজ পদার্থবিদ জেমস জুল এর আবিষ্কারক, এবং আমরা এবার দেখব যে এই জুলকে আমরা কিভাবে সংজ্ঞায়ন করতে পারি। আমরা এভাবে বলতে পারি যে কোনো বস্তুর ওপর 1 নিউটন বল প্রয়োগ করলে যদি বলের দিকে 1 মিটার সরণ ঘটে, তাহলে কি পরিমাণ কাজ সম্পন্ন হয়? 1 জুল পরিমাণ। এর মানে আমি বলতে পারি যে 1 জুল ইকুয়াল টু 1 নিউটন মিটার। ধরো আমি একটি ট্রলি ধরে আছি, এই ট্রলির উপরে আমি 1 নিউটন বল প্রয়োগ করব, এবং বল প্রয়োগ করে বলের দিকে যদি আমি 1 নিউটন বল সামনের দিকে প্রয়োগ করব। এখন বলের দিকে যদি আমি 1 মিটার দূরত্ব অতিক্রম করি, তাহলে কি পরিমাণ কাজ সম্পন্ন হবে? 1 জুল পরিমাণ। এ পর্যায়ে আমরা জানব তাপের পরিবর্তনের উপর হিসাব করে রাসায়নিক বিক্রিয়াকে যে দুইটি ভাগে ভাগ করা যায় তাদের সম্পর্কে। তো আমরা মনে রাখবো তাপের পরিবর্তনের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে দুইটি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে তাপ উৎপাদী এবং আরেকটি হচ্ছে তাপ হারী। আমরা মনে রাখবো তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় এবং তাপ হারী বিক্রিয়ায় তাপের শোষণ হয়। আমরা প্রথমে বিক্রিয়াতে যাওয়ার আগে আমরা একটু প্রক্রিয়াটা বোঝার চেষ্টা করব যে তাপ উৎপাদী বিক্রিয়া কি, তাপ হারী বিক্রিয়া কি। তো আমরা একটু দেখি যে আমার এখানে একটি বরফ টুকরা আছে, এবং এই বরফ টুকরাকে যদি আমরা তাপ দিই, আমি দেখবো যে তীর চিহ্নগুলো কিন্তু ভিতরের দিকে। এর মানে কি, পরিবেশ থেকে আমার সিস্টেমে তাপ আসছে। এখানে সিস্টেম বলতে আমি বোঝাচ্ছি বরফকে। তো চারপাশ থেকে মানে পরিবেশ থেকে যদি আমার এই সিস্টেম তাপ অ্যাবজর্ব করে বা তাপ শোষণ করে, তাহলে কি হবে? সে কিন্তু লিকুইড ওয়াটার বা পানিতে পরিণত হবে। একইভাবে পানিও যদি পরিবেশ থেকে বা চারপাশ থেকে তাপ শোষণ করে, তাহলে কিন্তু সে কি হয়ে যাবে? গ্যাস স্টিম এ পরিণত হবে।
তাহলে এই যে তাপের শোষণ হচ্ছে, এই তাপের শোষণ হওয়াটাই কিন্তু তাপহারী প্রক্রিয়া। আমরা মনে রাখবো তাপহারী প্রক্রিয়ায় তাপের কি হয়, শোষণ হয় এবং আমার পরিবেশ থেকে সিস্টেমে তাপের শোষণ ঘটে, পরিবেশ থেকে সিস্টেমে তাপ আসছে। উল্টোভাবে আমরা যদি তাপ উৎপাদী প্রক্রিয়া সম্পর্কে জানতে চাই তাহলে খুব সহজেই কিন্তু আমরা অনুমান করতে পেরেছি যে উল্টো ঘটনা ঘটবে। যেমন আমার কাছে যদি জলীয় বাষ্প থাকে, এই জলীয় বাষ্পকে যদি আমি ঘনীভবন করি, আমি যদি আরো শীতলীকরণ করতে চাই, তাহলে আমি কি পাবো, পানি পাবো। সেক্ষেত্রে আমার তাপ কিন্তু পরিবেশে ছড়িয়ে পড়ছে, মানে সিস্টেম থেকে তাপ পরিবেশে ছড়িয়ে পড়ছে, সারাউন্ডিংসে ছড়িয়ে পড়ছে। একইভাবে আমি যদি পানিকে আরো ঠান্ডা করতে চাই, আরো শীতলীকরণ করতে চাই বা ফ্রিজিং করি, তাহলেই কিন্তু বরফ পাবো। সেক্ষেত্রেও কিন্তু তীরচিহ্নগুলো বাইরের দিকে, মানে কি আমার সিস্টেম থেকে বা পানি থেকে তাপ কিন্তু পরিবেশে বা চারপাশে ছড়িয়ে পড়ছে। এর মানে কি, যে তাপ উৎপন্ন হচ্ছে। এই যে প্রক্রিয়া, এটা কিন্তু তাপ উৎপাদী প্রক্রিয়া। সুতরাং আমরা মনে রাখবো তাপহারী বিক্রিয়ায় পরিবেশ থেকে আমার সিস্টেমে কি আসে, তাপের শোষণ হয় এবং তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমার কি হয়, তাপ উৎপাদী বিক্রিয়ায় সিস্টেম থেকে তাপ কিন্তু পরিবেশে যায় বা সারাউন্ডিংসে ছড়িয়ে পড়ে। সুতরাং আমরা মনে রাখবো তাপ উৎপাদী বিক্রিয়ায় কি হয়, তাপ উৎপন্ন হয় এবং তাপহারী বিক্রিয়ায় তাপের শোষণ হয়। এবার আমরা তাপ উৎপাদী বিক্রিয়া এবং তাপহারী বিক্রিয়া চিনব। আমরা মনে রাখবো যে নির্দিষ্ট তাপমাত্রায় প্রতিটি পদার্থ নির্দিষ্ট পরিমাণ শক্তি ধারণ করে, যাকে অভ্যন্তরীণ শক্তি বলে। আমি আবারও বলছি যে প্রতিটি পদার্থ নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ শক্তি ধারণ করে, যাকে আমরা বলছি অভ্যন্তরীণ শক্তি। আমরা যদি একটি উদাহরণ দেখি, আমরা দেখব যে 1 মোল মিথেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড এবং পানি উৎপন্ন করলো। এখন এই বিক্রিয়াটি আমি বলে দিচ্ছি যে তাপ উৎপাদী বিক্রিয়া। এর মানে কি, তাপের উৎপন্ন হয়। তো যখনই আমি বলছি যে তাপ উৎপাদী বিক্রিয়া, তখন আমরা বিক্রিয়াটিকে এভাবে লিখতে পারি। যেহেতু তাপ উৎপন্ন হচ্ছে, এর মানে কি, যে আমি উৎপাদের সাথে আমি সেই তাপের পরিমাণটা লিখে দিব। আমরা মনে রাখবো যে 1 মোল মিথেন যখন বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, তখন 890.3 কিলোজুল তাপ উৎপন্ন হয়। তো আমরা এইভাবে বিক্রিয়াটা লিখতে পারি। আরেকটি উপায় আছে, সেটি হচ্ছে আমরা এভাবে যদি বিক্রিয়ার শেষে ডেল্টা এইচ দিয়ে বোঝাতে চাই, তাহলে আমরা মনে রাখবো তাপ উৎপাদী বিক্রিয়ায় কিন্তু ডেল্টা এইচ এর মান হচ্ছে নেগেটিভ। কেন, সেটাই আমরা এবার জানবো। আমরা মনে রাখবো যে তাপ উৎপাদী বিক্রিয়ায় বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি উৎপাদের অভ্যন্তরীণ শক্তির চাইতে বেশি হয়। আমরা যদি একটু গ্রাফটির দিকে তাকাই, তাহলে আমরা দেখব যে ওয়াই অ্যাক্সিস বরাবর আমি রেখেছি শক্তিকে এবং এক্স অ্যাক্সিস বরাবর রেখেছি, আমি কি লিখেছি, যে সময় বা বিক্রিয়া চলমান, সময়ের সাথে বিক্রিয়া অগ্রসর হচ্ছে। তাহলে আমি বলতে পারি যে বিক্রিয়ার বাম দিকে আমি রেখেছি বিক্রিয়ককে, ডান দিকে রেখেছি উৎপাদকে। এবং বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তির মান আমি এখানে দেখিয়েছি 70 কিলোজুল এবং উৎপাদের অভ্যন্তরীণ শক্তির মান দেখিয়েছি 30 কিলোজুল। এখন আমি তো বলেই দিলাম যে তাপ উৎপাদী বিক্রিয়ায় কি হবে, আমার বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি উৎপাদের অভ্যন্তরীণ শক্তির চাইতে বেশি হবে। সুতরাং আমরা দেখব বিক্রিয়ক যখন বিক্রিয়া শেষে উৎপাদে পরিণত হয়, তখন কিন্তু সে কি করে, তার এই যে পরিবর্তন, যাকে আমরা বলছি ডেল্টা এইচ, এই যে পরিবর্তনটা, এখন আমরা এখানে একটা জিনিস মনে রাখবো, আমরা দেখেছি যে শক্তির বিভিন্ন রূপ, কিন্তু এখানে আমরা মনে রাখবো যে শক্তির যে পার্থক্য নিয়ে কথা বলবো, সেটি কিন্তু তাপ শক্তির পার্থক্য। তো আমরা এখানে দেখব যে 70 কিলোজুল শক্তি সম্পন্ন বিক্রিয়ক, সে কি হচ্ছে, যখন উৎপাদে পরিণত হচ্ছে তখন তার শক্তি হচ্ছে 30 কিলোজুল। এর মানে কি, সে 70 কিলোজুল থেকে যদি নেমে আসে 30 কিলোজুলে, সে 40 কিলোজুল তাপ কি করেছে, রিলিজ করে দিয়েছে বা ছেড়ে দিয়েছে। এই যে ডেল্টা এইচ, এটা কোথায় যাচ্ছে, সিস্টেম থেকে সারাউন্ডিংসে, মানে কি আমার যে সিস্টেম থেকে পরিবেশে ছড়িয়ে পড়ছে, মানে তাপ উৎপন্ন হচ্ছে। তাহলে এই যে তাপ উৎপন্ন হচ্ছে, তাহলে আমরা কি বলতে পারি, এটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে ডেল্টা এইচ এর মানটা আমরা কিভাবে বের করি, ডেল্টা এইচ এর মান আমরা বের করি উৎপাদের অভ্যন্তরীণ শক্তি বিয়োগ বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি। তাহলে গ্রাফ থেকে যদি আমরা মানগুলো বসিয়ে দেই, তাহলে আমরা পাচ্ছি -40 কিলোজুল। সুতরাং আমরা মনে রাখবো তাপ উৎপাদী বিক্রিয়ায় কিন্তু ডেল্টা এইচ এর মান হচ্ছে নেগেটিভ, অর্থাৎ এই 40 কিলোজুল তাপ কি হচ্ছে, উৎপন্ন হচ্ছে, উৎপাদের সাথে এই 40 কিলোজুল তাপ উৎপন্ন হচ্ছে, তাহলে সিস্টেম থেকে পরিবেশে ছড়িয়ে পড়ছে। তাহলে একটু বুদ্ধি করে বলো তো, তাপহারী বিক্রিয়ায় কি হবে, তাপহারী বিক্রিয়ায় কিন্তু আমি দেখব ঠিক উল্টো ঘটনা ঘটবে, অর্থাৎ বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি থাকবে কম, উৎপাদের অভ্যন্তরীণ শক্তি থাকবে বেশি।
সুতরাং আমরা যদি গ্রাফটি দেখি তাহলে খুব সহজেই অনুমান করতে পারবো গ্রাফটি কিন্তু হবে তাপ উৎপাদী বিক্রিয়ার ঠিক বিপরীত। অর্থাৎ এক্ষেত্রে আমার বিক্রিয়ক থাকবে কম শক্তি নিয়ে এবং উৎপাদ থাকবে বেশি শক্তি নিয়ে। আমি যদি গ্রাফ থেকে ডেল্টা এইচ এর মান বের করি তাহলে আমি কি জানি যে এখানে উৎপাদের অভ্যন্তরীণ শক্তি কত 70 কিলোজুল এবং বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি 30 কিলোজুল। সুতরাং এই ক্ষেত্রে আমার ডেল্টা এইচ এর মান আসছে কিন্তু ধনাত্মক, অর্থাৎ তাপহারী বিক্রিয়ায় আমার কি হচ্ছে ডেল্টা এইচ এর মান কিন্তু আসছে ধনাত্মক। সুতরাং আমরা যদি একটি তাপহারী বিক্রিয়ার উদাহরণ দেখি, যেমন ক্যালসিয়াম কার্বনেট, এই ক্যালসিয়াম কার্বনেট থেকে আমি পাচ্ছি কি ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড। আমরা বললাম যে যেহেতু তাপহারী বিক্রিয়ায় কি হয় বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি হয় কম, সুতরাং ক্যালসিয়াম কার্বনেটের অভ্যন্তরীণ শক্তি হবে কম এবং ক্যালসিয়াম অক্সাইড ও কার্বন ডাই অক্সাইডের অভ্যন্তরীণ শক্তি কিন্তু হবে বেশি। এবং আমরা আরেকটি জিনিস মনে রাখবো যে এই যে আমার এখানে যে পরিবর্তনটা হচ্ছে সেটা কত, এখানেও কিন্তু 40 কিলোজুল, কিন্তু আমি দেখলাম বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি 30 কিলোজুল, সেখান থেকে আমাকে যখন 70 কিলোজুল শক্তি সম্পন্ন উৎপাদে পরিণত হচ্ছে, এর মানে কি আমাকে কিন্তু 40 কিলোজুল তাপ শক্তি শোষণ করতে হচ্ছে, অ্যাবজর্ব করতে হচ্ছে। এই যে তাপের যে শোষণ ঘটে, এর মানে আমি বলতে পারি এই ক্যালসিয়াম কার্বনেটকে তখন কি দিতে হবে, তাপ দিতে হবে, তাকে তাপের যোগান দিতে হবে, তাহলে কি সে তাপ শোষণ করে বিয়োজিত হবে ক্যালসিয়াম অক্সাইড ও কার্বন ডাই অক্সাইডে। তাহলে আমরা কিন্তু তাপ উৎপাদী তাপহারী বিক্রিয়ার পার্থক্য বুঝলাম। গ্রাফ থেকে আমি বিশ্বাস করি তোমাদের এই ধারণাটি আরো পরিষ্কার হলো। আরেকটি জিনিস আমরা মনে রাখবো, তাপহারী বিক্রিয়ায় আমরা সমীকরণটা কিভাবে লিখব। যেহেতু এখানে তাপের শোষণ ঘটে, আমরা বিক্রিয়কের সাথে সেই মানটা যোগ করে দিব। এই বিক্রিয়াতে আমরা মানটা যোগ করে দিয়েছি। আবার যদি ডেল্টা এইচ দিয়ে প্রকাশ করতে চাই তাহলে বিক্রিয়ার শেষে আমরা আলাদা করে ডেল্টা এইচ এর মান দেখাবো পজিটিভ বা ধনাত্মক। আমরা এবার জানবো বন্ধন শক্তি ব্যবহার করে কোনো একটি রাসায়নিক বিক্রিয়ায় কিভাবে তাপের পরিবর্তন হিসাব করা যায়। আমরা কিন্তু এতক্ষণ জানলাম অভ্যন্তরীণ শক্তি থেকে কিভাবে এই কাজটি করা যায়। এবার আমরা দেখব বন্ধন শক্তি হিসাব করে আমরা কিভাবে করতে পারি। আমরা এর জন্য যেটা করব যে আমরা জাস্ট এই লাইনটি মনে রাখবো, ডেল্টা এইচ ইকুয়াল টু বন্ডস ব্রোকেন বিয়োগ বন্ডস প্রডিউসড। এর মানে কি আমি কি বলতে পারি, আমার বন্ধন ভাঙে কোথায় এবং বন্ধন উৎপন্ন হয় কোথায়। খুব স্বাভাবিক, আমরা যদি বিক্রিয়াটির দিকে তাকাই আমরা দেখছি যে 1 মোল মিথেন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করছে মিথাইল ক্লোরাইড এবং হাইড্রোজেন ক্লোরাইড। এখানে আমি যদি গাঠনিক সংকেতগুলো দেখি তাহলে দেখব যে 1 মোল কার্বন বন্ড হাইড্রোজেন এবং 1 মোল ক্লোরিন বন্ড ক্লোরিন তারা কিন্তু ভেঙে যাচ্ছে এবং 1 মোল কার্বন বন্ড ক্লোরিন এবং 1 মোল হাইড্রোজেন বন্ড ক্লোরিন উৎপন্ন হয়েছে। এর মানে কি এই বন্ধনগুলো ভেঙে গেছে, এর মানে বন্ধন ভাঙে কোথায়, বিক্রিয়কে, এবং নতুন বন্ধন উৎপন্ন হয়েছে, এর মানে বন্ধন উৎপন্ন হচ্ছে প্রোডাক্টে। যার জন্য আমি এটাকে লিখেছি যে Br - Bp। এর মানে কি যে বিক্রিয়কে বন্ধন ভাঙতে যে পরিমাণ শক্তি দিতে হয় বিয়োগ উৎপাদে নতুন বন্ধন তৈরিতে যে পরিমাণ শক্তি নির্গত হয়। সুতরাং বন্ধন শক্তি ব্যবহার করে যখন আমরা ডেল্টা এইচ এর মান বের করব, আমার সূত্রটা কি দাঁড়াচ্ছে, বিক্রিয়কের বন্ধন ভাঙতে যে পরিমাণ শক্তি দিতে হয় বিয়োগ উৎপাদে নতুন বন্ধন তৈরিতে যেই শক্তি নির্গত হয়। আমি আবারও বলছি, এভাবে আমরা বলতে পারি যে ডেল্টা এইচ ইকুয়াল টু বিক্রিয়কের বন্ধন শক্তি বিয়োগ উৎপাদের বন্ধন শক্তি। এই কথাটাকেই যদি আমরা আরেকটু ভেঙে বলি তাহলে বলবো বিক্রিয়কের বন্ধন শক্তি কিভাবে বের হয়, বিক্রিয়কে যে বন্ধনগুলো ভেঙে যাচ্ছে তাদেরকে ভাঙতে যে শক্তি দিতে হচ্ছে, তাহলে আমরা বলছি যে বিক্রিয়কে বন্ধন ভাঙতে যে শক্তি দিতে হচ্ছে বিয়োগ আমার উৎপাদে নতুন বন্ধন তৈরিতে যেই শক্তি নির্গত হচ্ছে। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে বন্ধন শক্তি কি। কোনো একটি যৌগে দুটি পরমাণুর মধ্যে যে বন্ধন আছে সেটি ভাঙতে যে পরিমাণ শক্তি দিতে হয় অথবা দুটি পরমাণুর মধ্যে নতুন বন্ধন তৈরিতে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকেই আমরা বলছি বন্ধন শক্তি। আমরা যদি একটি উদাহরণ দেখি আমরা দেখব যে এই যে এখানে কার্বন বন্ড হাইড্রোজেন যে বন্ধনটা আছে এর বন্ধন শক্তি হচ্ছে 414 কিলোজুল পার মোল। এর মানে কি বন্ধন শক্তি কিন্তু আমরা বন্ধন শক্তির একক কিন্তু কিলোজুল পার মোল, মানে 1 মোলের জন্য আমরা বন্ধন শক্তি হিসাব করি বা বলে থাকি। তাহলে আমি যখন বলছি যে কার্বন বন্ড হাইড্রোজেনের বন্ধন শক্তি 414 কিলোজুল পার মোল, এর মানে আমি কিন্তু এভাবে বলবো যে 1 মোল কার্বন বন্ড হাইড্রোজেন ভাঙতে আমার 414 কিলোজুল শক্তি দিতে হয়। আবার এই বন্ধন যদি আমি গঠন করতে চাই তখন কি ওই নির্গত শক্তির পরিমাণও কিন্তু হবে 414 কিলোজুল। তাহলে আমরা এই বিক্রিয়া থেকেই কিন্তু বন্ধন শক্তির ধারণা পেলাম, সংজ্ঞা এবং সূত্র বের করলাম। এখন এখান থেকেই আমরা একটা গাণিতিক সমাধান করে ফেলি। চলো এখন এই যে কার্বন বন্ড হাইড্রোজেন এবং ক্লোরিন বন্ড ক্লোরিন 1 মোল করে কিন্তু ভেঙেছে, তাহলে এখানে বলো তো বিক্রিয়ক সমূহের
বন্ধন শক্তি কত হবে, এই দুটোর যোগফল, তাহলে সেটা কত পাচ্ছি 658। আবার একইভাবে আমার যে নতুন দুটো বন্ধন তৈরি হয়েছে, 1 মোল কার্বন বন্ড ক্লোরিন, এইটি তৈরি হতে নির্গত শক্তির পরিমাণ 326 কিলোজুল, এবং 1 মোল হাইড্রোজেন বন্ড ক্লোরিন, এই বন্ধন তৈরি হতে নির্গত শক্তির পরিমাণ 431 কিলোজুল। সে দুটোর যোগফল কিন্তু আমি সূত্র বরাবর বসিয়ে দিয়ে পেলাম হচ্ছে 757 কিলোজুল। সুতরাং আমি যদি এখান থেকে ডেল্টা এইচ এর মান বের করতে চাই, তাহলে কিন্তু আমি বুঝতে পারছি যে ডেল্টা এইচ এর মান কিন্তু নেগেটিভ। সুতরাং আমি যে বিক্রিয়াটি দেখাচ্ছি, এই বিক্রিয়াটি কোন বিক্রিয়া বলতো? তাপ উৎপাদী বিক্রিয়া। আচ্ছা, তাহলে আমি কি বলতে পারি যে এই বিক্রিয়াটিতে উৎপাদের সাথে আমার কি উৎপন্ন হচ্ছে? 99 কিলোজুল তাপ শক্তি উৎপন্ন হচ্ছে। সুতরাং আমরা আরো একটি জিনিস মনে রাখবো যে বিক্রিয়ক সমূহের বন্ধন শক্তি যদি উৎপাদের বন্ধন শক্তি থেকে কম হয়, তাহলে বিক্রিয়াটি হবে তাপ উৎপাদী বিক্রিয়া, এবং যদি বিক্রিয়কের বন্ধন শক্তি উৎপাদের বন্ধন শক্তি বেশি হয়, তাহলে হচ্ছে তাপহারী বিক্রিয়া। সুতরাং আজকে আমরা কি কি শিখলাম? আজকে আমরা জানলাম রাসায়নিক শক্তির উৎস কি। আমরা জানলাম যে রাসায়নিক শক্তি বলতে আমরা বুঝি বন্ধন শক্তি এবং আন্তঃআণবিক শক্তি, এবং শক্তি পরিমাপের একক হিসেবে আমরা জুলকেই আন্তর্জাতিকভাবে স্বীকৃত একক হিসেবে ব্যবহার করে থাকি। এরপর আমরা পড়েছি যে তাপের পরিবর্তনের ভিত্তিতে রাসায়নিক বিক্রিয়াকে তাপ উৎপাদী এবং তাপহারী এই দুটো বিক্রিয়াতে ভাগ করা যায়। তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়, তাপহারী বিক্রিয়ায় কি হয়? তাপের শোষণ ঘটে। সর্বশেষ আমরা যে বিষয়টি আলোচনা করেছি সেটি হচ্ছে বন্ধন শক্তি থেকে আমরা ডেল্টা এইচ এর মান বের করেছি। বন্ধন শক্তি হিসাব করে আমরা দেখেছি যে কিভাবে কোনো একটি রাসায়নিক বিক্রিয়ায় ডেল্টা এইচ এর মান বের করা যায়, এবং আমরা অভ্যন্তরীণ শক্তি বা বন্ধন শক্তি যে হিসাবই করি না কেন, আমরা সবসময় মনে রাখবো তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এইচ এর মান কিন্তু ঋণাত্মক, এবং তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এইচ এর মান কিন্তু ধনাত্মক। এই পর্যায়ে তোমাদের জন্য কিছু বাড়ির কাজ দেওয়া থাকলো। তোমাদের প্রথম যে বাড়ির কাজটি থাকবে সেটি হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া 3টি করে এমন ঘটনা বলো যেখানে তাপ উৎপাদী বা তাপহারী প্রক্রিয়া তোমরা দেখো। একইভাবে আরেকটি প্রশ্ন থাকবে, সেটি হচ্ছে কোনো বিক্রিয়ার ডেল্টা এইচ এর মান যদি 0-র চেয়ে কম হয়, তাহলে বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটে কিনা। এই প্রশ্নের উত্তর তুমি চিন্তা করলেই দিতে পারবে, কারণ আমরা দেখেছি তাপ উৎপাদী বিক্রিয়ায় সিস্টেম থেকে তাপ পরিবেশে ছড়িয়ে পড়ে, এবং তাপহারী বিক্রিয়ায় কিন্তু অটোমেটিক আমার বিক্রিয়া পরিবেশ থেকে তাপ শোষণ করে। সুতরাং আমি বিশ্বাস করি যে তোমরা পর্যাপ্ত অনুশীলনের মাধ্যমে এই প্রশ্নগুলোর উত্তর করতে পারবে। তোমরা যদি এই ক্লাসটি পুনরায় করতে চাও, তাহলে আমার ঘরে আমার স্কুল এর ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে চোখ রাখো। তোমরা সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো, এবং সরকারি নির্দেশনা মেনে ঘরে থাকো।